মিউজিক ক্যারিয়ার ফ্লপ হওয়ায় জয়ী যখন একেবারে ভেঙে পড়ে তখনই তার পরিচয় হয় বস্তির একটি ব্যান্ড দল ট্যাংরা ব্লুজের সাথে, যাদের লিডার ছিল সঞ্জীব মণ্ডল। আর তারা হাতে বানানো বিভিন্ন ইউনিক বাদ্যযন্ত্র ব্যবহার করে তাদের মিউজিককে অনবদ্য করে তুলত। তাই এবার জয়ী ঠিক করে এই বস্তির ছেলে মেয়েগুলোকে সাথে নিয়েই মিউজিকের এক নতুন জার্নি শুরু করবে। তবে এই যাত্রায় তাদেরকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই সব প্রতিকূলতাকে জয় করে ট্যাংরা ব্লুজ কিভাবে তাদের মিউজিক দিয়ে মানুষের মনে জায়গা করে নেয় সেটাই দেখব আজকের গল্প ট্যাংরা ব্লুজে। শুরুতেই আমরা একজন লোককে দেখি যে রাতের আধারে সাইকেল চালিয়ে যাচ্ছিল। দেখা যায় দুজন গুন্ডা মতো লোক তার উপর নজর রাখছে। হঠাৎই তারা লোকটিকে মোটর সাইকেলে ধাওয়া করতে শুরু করে দেয়, আর বিপদ বুঝতে পেরে সাইকেল থেকে দ্রুত নেমে ছুটে পালাতে থাকে সে। গুন্ডাগুলোও তখন তার পেছন পেছন ছুটতে থাকে, আর একটা সময় পর তাকে ধরেও ফেলে। আর এরপরই তারা লোকটির বুকে একটি বুলেট ঢুকিয়ে দেয়। লোকটি তো যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর দ্বিতীয় বুলেটে সে একেবারেই শান্ত হয়ে যায়। পড়ে থাকে লোকটির নিথর দেহ, আর তাকে সেখানে ফেলে রেখেই গুন্ডা দুটো পালিয়ে যায়। এরপর দৃশ্য চলে যায় ওই ঘটনার 10 বছর পর, অর্থাৎ 2019 সালে। আমরা জয়ীকে দেখি অনেক রাত করে জয়ী ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরছে। তার বাবা তাকে ফোন করে বলে সে কেন এত রাতে বাড়ি ফিরছে। কলকাতা শহরের অবস্থা বেশ খারাপ, আর সে যেই এলাকায় থাকে সেই এলাকার অবস্থা তো আরো বেশি খারাপ। জয়ী তখন তার বাবাকে বলে তার বাবা বহুদিন কলকাতায় আসে না, তাই জানে না যে কলকাতা শহর এখন পাল্টে গেছে, এটা এখন আর আগের মতো নেই। তো জয়ীর বাবা এরপর তাকে বলতে থাকে তার পরিচিত একজন একটি ওয়েব ফিল্মে ইনভেস্ট করছে, আর সেই ওয়েব ফিল্মের জন্য নতুন গায়ক গায়িকার খোঁজ করছে সে। জয়ীর ইচ্ছা থাকলে সে সেখানে চেষ্টা চালিয়ে দেখতে পারে। জয়ী তখন তার বাবাকে বলে সে এসব থেকে আপাতত কিছুদিন দূরে থাকবে। তো এই কথাবার্তার মাঝখানেই জয়ীর ট্যাক্সিওয়ালা তাকে বলে সে ওই এলাকায় যাবে না, কারণ সেটা নাকি বেশ ঝুঁকিপূর্ণ এলাকা। জয়ী তখন তাকে বলে সে তাকে আরো টাকা বাড়িয়ে দেবে, কিন্তু তবুও ট্যাক্সিওয়ালা সেখানে যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত দ্বিগুণ টাকার কথা বলে জয়ী ট্যাক্সিওয়ালাকে রাজি করিয়েই ফেলে। তো জয়ীর বাড়ির কাছাকাছি এসেই সে খানিকটা জটলা দেখতে পেয়ে থেমে যায়। এরপর ট্যাক্সির ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। সে দেখতে পায় ট্যাংরা ইয়ং ক্লাবের একটা প্রোগ্রাম হচ্ছে। এখানে একদল বাচ্চা কাচ্চা গান গাইছে। তো এখানে তারা আধুনিক হিপ হপ স্টাইলের গান গাচ্ছিল। তো এই গান শুনে জয়ী বেশ অবাক হয় যে এই এলাকায় এই ধরনের গানের আসর হয়, সে তো ভাবতেই পারেনি। তাই সে মন্ত্রমুগ্ধের মতো এই গান শুনতে থাকে। কিন্তু হঠাৎই এখানে কিছু একটা হয়ে যায়। ভীষণ শব্দে বোমা ফাটে, আর চারিদিকে হইচই শুরু হয়। সবাই চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয়। সেই সময় আত্মরক্ষার জন্য জয়ী তার কানে হাত দিয়ে দ্রুত বসে পড়ে। তখন সে ধোঁয়ার ভেতর ঝাপসা ঝাপসা দেখতে পায় কেউ একজন স্টেজ থেকে বাচ্চাদের নামাচ্ছে। পরদিন সকালেই জয়ীর ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। জয়ী যখন দরজা খুলে তখন দুজন ছেলে মেয়েকে দেখতে পায়, যারা বিল্ডিং এর ময়লাগুলো নিতে এসেছে। গতরাতে সেই বাচ্চাদেরকেই গান গাইতে শুনেছিল। তো তারা দুজন নিজেদের মধ্যেই দুষ্টুমি করতে থাকে। তখনই তাদেরকে জয়ী ডাক দেয় আর জিজ্ঞেস করে তারা কি গতরাতে গান গাইছিল। তখন ছেলেটি বলে হ্যাঁ, তারাই তো গান গাইছিল। জয়ী তখন তাদের জিজ্ঞেস করে তো তারা কি এখন ঠিক আছে। মেয়েটি সেই সময় তাচ্ছিল্যর সুরে বলে এগুলো তো তাদের প্রতিদিনকার রুটিন, তাদের এসবে অভ্যাস হয়ে গেছে, এসব কোনো ব্যাপারই না। জয়ীও তাদের এসব কথা একটু অবাকই হয়। কি সাহস ছেলে মেয়ে দুটোর। যাই হোক, এরপর সে জিজ্ঞেস করে তারা কলিং বেল দিয়েছে কেন। মেয়েটি জানায় তার ময়লা নিতে এসেছিল তারা। জয়ী তখন তাদের জানায় তার ময়লা সে নিজে ফেলে আসে, তাদেরকে কষ্ট করে তার ময়লা নিয়ে যেতে হবে না, তবে তারা যদি চায় তারা একটু ভেতরে এসে বসতে পারে। তো এমন আমন্ত্রণ শুনে ছেলে মেয়ে দুজনই তো অনেক অবাক হয়ে যায়। তাই তারা ভেতরেও যায়, আর ভেতরে ঢুকে জয়ের সাজানো গোছানো ঘর দেখেও তারা বেশ অবাক হয়। আরো বেশি অবাক হয় যখন জয়ী তার দামি সোফায় তাদের বসতে বলে। ছেলেটি তখন বলে তাদের শরীরে তো ময়লা লেগে আছে, আসলে তারা এত দামি সোফায় বসতে একটু ইতস্তত বোধ করছিল। কিন্তু জয়ী বলে ময়লা তো তারা বাইরে ফেলে এসেছে, আর চিন্তা কিসের। বোঝাই যায় জয়ের মনটা অনেক বড়। তো এই বসার ঘরেই সাজানো গিটার দেখে জয়ীকে মেয়েটি জিজ্ঞেস করে সে কি গিটার বাজায়। জয়ী বলে হ্যাঁ, টুকটাক সে বাজাতে পারে। মেয়েটি তখন ছেলেটিকে ইশারা করে আর বলে ছেলেটিও টুকটাক লেখালেখি করে। এসব শুনে জয়ী হেসে দেয় আর বলতে থাকে হ্যাঁ, গত রাতে সে সেটার প্রমাণ খুব ভালোভাবেই পেয়েছে। যাই হোক, তো এখানে এদেরকে বসতে বলে জয়ী একটু ভেতরে চলে যায় আর দুজনের জন্য দুটো চকলেট নিয়ে আসে। মেয়েটি তো খুশি হয়ে চকলেটটা নিয়ে নেয়,
কিন্তু দেখা যায় ছেলেটি একটু ইতস্তত বোধ করে। সে বলে তারা এখান থেকে কিছু নিলে নিচে গার্ড তাদের আটকে দিবে। গার্ড ভাববে তারা হয়তো চুরি করে এসব নিয়েছে। জয়ী তখন বলে তারা যদি এটা নিয়ে যেতে না পারে তাহলে তারা এটা এখানে বসেই খেয়ে নিক। যাই হোক, এরপর সে তাদের নাম জানতে চায়। মেয়েটি তখন ঝটপট জবাব দেয় তার নাম পরি আর তার সঙ্গীর নাম চালু। জয়ী তখন হেসে জিজ্ঞেস করে চালাকের চালু? চালু তখন তাড়াতাড়ি বলে আসলে তার নাম চার্লটন, কিন্তু সবাই তাকে চালু বলে ডাকে। জয়ী তখন জিজ্ঞেস করে তো তারা কতদিন হলো গান করে? তারা কিন্তু বেশ ভালো গায়। চালু তখন বলে এই তো তারা 5 বছর হলো গান গাইছে, কিন্তু তাদের গানের দলের বয়স 10 বছর আর তাদের গান শেখায় সঞ্জীব মণ্ডল। সে তো বেশ পরিচিত মুখ, তাকে টিভিতেও দেখা যায়। জয়ী তো এক ঝটকাতেই সঞ্জীবকে চিনতে পারে, সাথে চালুদের দলকেও, কারণ তাদের দল কয়েক বছর আগে ট্যালেন্ট অব ইন্ডিয়া রিয়েলিটি শোতে গিয়েছিল। সেখান থেকেই তারা সবার কাছে পরিচিত হয়েছে আর জয়ী তো তাদের কয়েকবার ভোটও করেছে। পরি তখন বলতে থাকে ওই শো তারাই জিতত, কিন্তু শেষ পর্যায়ে তাদের হারিয়ে দেওয়া হয়। এরপর তাদের দলটাও ভেঙে যায়। সঞ্জীব তখন থেকে শুধু তাদের কজনকে নিয়েই কাজ করছে। জয়ী তখন তাদের এসব কথা শুনে জিজ্ঞেস করে তো সঞ্জীব এখন কোথায় আছে? সেই সময় আমরা সঞ্জীবকে পুলিশ স্টেশনে দেখি। বাপি নামের এক রিয়েল এস্টেট মাফিয়া তারা যে শ্রমিক কোয়ার্টারে থাকে সেখান থেকে গরিব মানুষকে উৎখাত করে একটি হাউজিং বানাতে চায়, আর বাপির পক্ষ হয়েই পুলিশ সঞ্জীবকে ডেকে পাঠিয়েছে এটা বোঝানোর জন্য যেন সে বাকি শ্রমিকদের বুঝিয়ে দেয় আর ওই জায়গা খালি করে দেয়। তবে সঞ্জীব তো এসব মানতে নারাজ। সে বলে এই জায়গা নিয়ে যেহেতু মামলা চলছে, মামলায় যদি তারা হেরে যায় তাহলে তো এমনিতেই চলে যাবে, কিন্তু কারো কথায় তো তারা যাবে না, তারা ওখানেই থাকবে। তো সঞ্জীব এখানে বাপির বিরুদ্ধে গতকালকের বোমাবাজির জন্য জিডিও করতে চায়, কিন্তু পুলিশ তার জিডি নেয় না, বরং তাকে নানানভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে। আসলে বাপিদের ক্ষমতার জন্য পুলিশ তাদের পক্ষ নিয়েই কথা বলছে। পুলিশ বলতে থাকে সঞ্জীবের দলের এক ছাত্র তো এখন গুন্ডা হয়ে গেছে আর এলাকায় ত্রাস সৃষ্টি করছে। সঞ্জীব কি আসলেই গান শেখায় নাকি অস্ত্রের ট্রেনিং দেয় তারা সব জানে। আর সঞ্জীবের নামে তো আগেরও অনেক মামলা আছে। তার নামে চাঁদাবাজি, বোমাবাজি, কিডন্যাপিং সহ একটা খুনের মামলাও আছে। এই সব কিছু শুনে তো সঞ্জীব চুপ করে যায়। তো সেই সময় বাপিকে সাময়িক গ্রেফতার করা হলেও আবারও ছেড়ে দেওয়া হয়। তখন তার দলের একজন তাকে কল করে ধমকাতে থাকে আর বলতে থাকে সে বোকার মতো বোমাবাজি কেন করতে গেল, তাও আবার বাচ্চাদের অনুষ্ঠানে। বস এসব শুনলে কিন্তু বেশ রেগে যাবে। এসব সহিংসতা না করে সে যেন বুদ্ধিমত্তার সাথে কাজ করে, না হলে তাদের পুরো দল বিপদে পড়ে যাবে। তাই সে যেন এখন বাচ্চাদের পেছনে কিছু টাকা ঢালে আর তাদের মদ খাইয়ে অন্য পথে নিয়ে যায়। বাপিও এই কথা শুনে সম্মতি জানায় তার বিশ্রী হাসি দিয়ে। ওইদিকে জয়ীর অ্যাপার্টমেন্ট হাউস থেকে বেরিয়ে পরিচালুকে বলে সেই অ্যাপার্টমেন্ট হাউসের সুইমিং পুলে গোসল করতে চায়, তার অনেক দিনের শখ। চালু তখন তাকে বলে এসব সুইমিং পুলে সে কিভাবে নামতে পারবে, মিডিয়াম বড় লোকরাও তো এখানে গোসল করতে পারে না, এর জন্য হাই ফাই বড় লোক হতে হয়। পরি তখন অবাক হয়ে বলে তাহলে কি বড় লোকদের মধ্যেও ভাগ আছে? তার কাছে তো সবাইকেই একই রকম খারাপ মনে হয়। কিন্তু চালুর কথা হলো এইমাত্র পরিচয় হওয়া ম্যাডাম খারাপ নয়, অর্থাৎ সব বড় লোকরা খারাপ হয় না। এদিকে জয়ীর কাছে নাতাশা নামের একজন কল করে। নাতাশার কোম্পানির সাথে জয়ীর 3 বছরের কন্ট্রাক্ট ছিল। নাতাশার কথা শুনে মনে হয় তারা আর এই কন্ট্রাক্ট রিনিউ করতে চায় না, তারা জয়ীকে বাদ দিতে চায়। আসলে ইদানিং জয়ী কোনো কিছুই করছে না, না অ্যালবাম বের করছে না কোনো কনসার্ট করছে, তাই তার সাথে কন্ট্রাক্ট রাখাটা ওই কোম্পানির জন্য লাভের না। আর স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কোম্পানি নিজেদের লাভের কথাই চিন্তা করবে আগে। নাতাশা যদিও তাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে, তবে জয়ী তার কথা শুনতেই চায় না আর বলে সে সবকিছুই বুঝতে পারছে, সে এনওসি লেটার পাঠিয়ে দিবে, সমস্যা নেই। নাতাশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে ফোনটা রেখে দেয়। এবার শুরু হয় জয়ীর একার জীবন। নিজেকে সে ঘরে বন্দি করে রাখে আর প্রত্যেক দিন ধূমপান করেই তার জীবন কাটায়। গান যে সে গাওয়ার চেষ্টা করে না তা নয়, তবে সেগুলো আপলোড দিলে লাইকের চেয়ে ডিসলাইকই বেশি আসে।
এমনটা যে কেন হচ্ছে তা তো আমরা পরেই জানতে পারবো। তো একদিন জয়ী তার ঘর থেকে বের হয় আর চালুকে সাথে নিয়ে চলে আসে সঞ্জীবের সাথে দেখা করতে। সঞ্জীব তখন ফোনে কাউকে হুমকি দিচ্ছিল আর বলছিল গুন্ডাগিরি সে অনেক আগেই ছেড়ে দিয়েছে, তবে সুযোগ পেলে সে কাউকেই ছাড়বে না। আর ওই বাপিকে কে রক্ষা করে সে খুব ভালো করেই জানে। তো তার এই কর্কশ বাক্যবাণের মধ্যেই ভেতরে এসে প্রবেশ করে জয়ী। জয়ীকে দেখে তো সঞ্জীব বেশ রেগে যায় আর চালুকে অনেক বকা দিতে থাকে, কারণ সঞ্জীবের ধারণা হয় জয়ী হয়তো একজন সাংবাদিক আর সঞ্জীব সাংবাদিকদের একেবারেই পছন্দ করে না। তার ধারণা সাংবাদিকরা তাদের সব সত্যটা ছাপায় না, যতটুকু ছাপালে তাদের সংবাদপত্রের বিক্রি বাড়বে তারা ঠিক ততটুকুই ছাপায় আর বাকিটুকু লুকিয়ে ফেলে। সংবাদপত্রে তাদের খবর ছাপালে তাদের কারোরই তো কোনো লাভ হয় না। তো এইসব নিয়েই সঞ্জীব রাগ দেখাতে থাকে। জয়ী তখন তাকে বলে সে তাকে ভুল বুঝছে, জয়ী কোনো সাংবাদিক নয় বরং তাদের প্রতিবেশী। পাশের অ্যাপার্টমেন্ট হাউস জোনাডোতে সে থাকে। সঞ্জীব তখন অবাক হয়ে বলে জোনাডো অ্যাপার্টমেন্টের মানুষজন তাদেরকে প্রতিবেশী ভাবে, এটা তো সে বিশ্বাসই করতে পারে না। জয়ী তখন তার খারাপ ব্যবহারে একদমই হাল ছাড়ে না, বরং বলে সে তাদের গান শুনেছে, তাদের গান তো অনেক ভালো হয়, চমৎকার সুর তাদের। সঞ্জীব তখন বলে তারা তো গায় না, চিৎকার করে, আশেপাশের ধনীরা সবাই তাদেরকে মৃত মানুষ ভাবে, তাই তারা চিৎকার করে জানিয়ে দেয় তারা এখনো বেঁচে আছে। এই বলেই সঞ্জীব সেখান থেকে বেরিয়ে যায়। তো তার এই ব্যবহারে জয়ী বেশ অবাক হয়ে যায়। তবে চালু বলে আসলে তাদের দাদা সব সময় এমন করে না, ওই বোমা হামলার পর থেকে সে বেশ টেনশনে আছে, তাই এমন ব্যবহার করছে। জয়ী যেন কিছু মনে না করে। জয়ী তখন তাকে জিজ্ঞেস করে বোমা হামলা কেন হয়েছে আর কে করেছে। চালু তাকে জানায় তাদের তো এই সব কিছু নিয়ে কথা বলা নিষেধ, তাই সে এসব নিয়ে বলতে পারবে না। জয়ী যেন কোনো এক সময় সঞ্জীবের কাছ থেকেই জেনে নেয়। চালু এরপর জয়ীকে তার বাড়িতেও নিয়ে যায়। আগে অবশ্যই তাদের রিহার্সেলের ঘরটি দেখিয়ে দেয়। রিহার্সেল ঘরের যেমন জীর্ণ দশা তেমন চালুর বাড়িরও একই দশা। জয়ী তো এরকম পরিবেশে খুব একটা আসেনি, তবে সে নিজেকে খুব ভালোভাবেই মানিয়ে নেয়। চালুর মা বলে সে নিজেও জোনাডোতে যায়, সেখানকার একটি বাড়িতে সে রান্নার কাজ করে। তো এরপর চালুর মা চা আনতে গেলে জয়ী চালুর সাথে কথাবার্তা বলতে থাকে। তো তাদের দেয়ালে একটা ছবি টানানো ছিল। জয়ী সেটা দেখে জিজ্ঞেস করে এটা কার ছবি। চালু জানায় এটা তার বাবার ছবি। চালুর মা বলে চালুর বাবা এখানকার কারখানায় লেবারদের লিডার ছিল, তাদের বাড়িতে অনেক মিটিং হতো শ্রমিকদের, তবে কারখানা বন্ধ হয়ে গেল আর তারা সবাই পথে বসে গেল। এখন তাদের এই ছেলে ছাড়া আর কোনো আশাই নেই। তারা এই ভাঙা বাড়িতে কোনো মতে থাকছে, তবুও সন্ত্রাসীরা এই বাড়ি দখল করে নিতে চায়। কিন্তু ওই যে সঞ্জীব আছে না, সে থাকায় তাদের বাড়িটা এখনো দখল হয়নি, তারা কোনো মতে বেঁচে আছে। জয়ী তখন চালুকে জিজ্ঞেস করে সে বড় হয়ে কি হতে চায়। চালু বলে সে লিডার হতে চায়, তবে কোনো রাজনৈতিক লিডার নয় বরং গানের দলের লিডার। তো তাদের কথাবার্তার মাঝে সেখানে চলে আসে পরি আর হুমকি ভরা দৃষ্টিতে তাকায়, কারণ তাদের রিহার্সেলের দেরি হয়ে যাচ্ছে। চালু তখন দ্রুত জয়ীকে নিয়ে তাদের রিহার্সেল রুমে চলে যায়। সেখানে জয়ী তাদের গান অনেক উপভোগ করতে থাকে, কারণ গানটা যে তারা বেশ ভালো গায়। তো এখানে হাতে বানানো বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, কোকের ক্যান এগুলো বাজিয়ে তারা অদ্ভুত সুন্দর গান গাইতে থাকে। জয়ীও বহুদিন এমন চমৎকার গান শোনেনি, সে মন থেকে তাদের গান উপভোগ করতে থাকে। ওদিকে পরি তো চালুর উপর বেশ ক্ষেপে আছে। চালু সকাল থেকেই দিদিকে নিয়ে ব্যস্ত, তার খবর নেয়ার সময়ই হয়নি। বোঝা যায় চালুকে সে বেশ পছন্দ করে। তো তখনই সেখানে সঞ্জীব চলে আসে আর এসব গান রেখে তাদের গতদিন যা শিখিয়েছে তাই বাজিয়ে শোনাতে বলে। বাচ্চারা সবাই মিলে তখন একটু আগে তারা যে ধরনের মিউজিক বাজাচ্ছিল তার ঠিক বিপরীত আর শান্ত মিউজিক বাজাতে শুরু করে। বাঁশি, হারমোনিয়াম আর গিটারের সমন্বয় করে চমৎকার প্র্যাকটিস করে। সেই সময় সেখানে চালুর মা চা নিয়ে আসে। সঞ্জীব তখন চালুর মাকে বলে তাকে আর জয়ীকে বাইরে চা দিতে বলে। হয়তো সঞ্জীব জয়ীর সাথে কিছু কথা বলতে চাইছিল। তো বাইরে এসে জয়ী সঞ্জীবকে বলে তারা যেই ধরনের হিপহপ ঘরানার মিউজিক বাজায় সেটাই সবচেয়ে ভালো আর ইউনিক। এরকম মিউজিক না শিখিয়ে সঞ্জীব তাদের কেন হারমোনিয়াম আর বাঁশি দিয়ে সাধারণ মিউজিক শেখাচ্ছে। সঞ্জীব বলে এই ধরনের ইউনিক মিউজিক দিয়ে তাদের পেট চলবে না, সাধারণ মিউজিক শিখলে তারা কিছু একটা করে খেতে পারবে। জয়ী তখন বলে তাদের মিউজিক অনেক ইউনিক ছিল বলে সে ট্যালেন্ট অফ ইন্ডিয়া
ইন্ডিয়া শোতে থাকাকালে তাদের সবসময় ভোট করত। সঞ্জীব বলে এসব ভোটে তাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। কেউ কখনো ভেবে দেখেনি এসব রিয়েলিটি শো শেষ হলে এই গরিব বাচ্চাদের সাথে কি হয়। জয়ী এখানে এসেছে তার পত্রিকায় 2 কলম লেখার জন্য। আসল ব্যাপার তো তাকে দেখতে হচ্ছে। বাচ্চাদের আগলে না রাখলে তারা সবাই বাপির দলে চলে যাবে আর বোমাবাজি করবে। সঞ্জীবের মাথা থেকে আসলে দূরই হচ্ছিল না যে জয়ী কোনো সাংবাদিক না। জয়ী এবার অসহ্য হয়ে যায় আর রাগ করেই সেখান থেকে চলে যায়। চালু তখন সঞ্জীবকে বলে সে জয়ীর সাথে খুব খারাপ ব্যবহার করছে, সেটা উচিত হচ্ছে না। সঞ্জীবও তখন নিজের ভুল বুঝতে পারে আর বলে তার মনে হচ্ছে তাদের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই ঝামেলার কারণে তার মাথা ঠিক থাকছে না। চালু বলে এই সবকিছু সঞ্জীবের জয়ীকে গিয়ে বলা উচিত। এরপরে আমরা সঞ্জীবকে জয়ীর অ্যাপার্টমেন্ট হাউসের ছাদে দেখতে পাই। সঞ্জীব জয়ীকে তার ব্যাকগ্রাউন্ডের গল্প বলতে থাকে। সঞ্জীবের বয়স তখন অনেক কম। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল ইমরান। ইমরানের বাবার একটি ব্যান্ড বাজানোর পার্টি ছিল, তো তার বাবা মারা যাওয়ার পর ইমরান আর সঞ্জীবই এই ব্যান্ড পার্টির দেখভাল করত। বিয়ে, পুজো আর ইলেকশনের সময় তারা ব্যান্ড বাজাতো, বাকি সময় তাদের বসে থাকতে হতো। তাদের খুব বেশি টাকা আসতো না, টাকার জন্য তাই তাদের অন্য পথ দেখতে হয়। ওই সময়ই তাদের এই এলাকার কারখানাগুলোও বন্ধ হয়ে যেতে শুরু করে। কারখানার বিভিন্ন সরঞ্জাম, লোহার মেশিনপত্র তখন মানুষজন বাইরে বিক্রি করতে শুরু করে। তারাও সেই দলেই যোগ দেয়। কারখানা থেকে লোহা চুরি করে ফেলা খুব সহজ কাজ নয়। ছিচকে চোররা এই কাজ করতে পারে না। অনেক বড় বড় মানুষ এর সাথে জড়িত ছিল। একদিন তাদের এলাকার পলিটিক্যাল পার্টির এক কর্মী তাদের 2 বন্ধুকে ডেকে নেয়। সেই নেতা তাদের বলে তারা 2 বন্ধু কি করে না করে সব খবর তাদের কাছে আছে, তবে এসব ছোটখাটো চুরি করে তারা কতদিন চলবে? বড় কিছু করার সময় এসেছে। তাদের এই এলাকাটা আর নোংরা থাকবে না। এখানে বড় হাইওয়ে হবে, বড় বড় শিল্পপতিরা এই এলাকায় আসবে। তারা এখন সোনার খনিতে বসে আছে। এসব কারখানা সরলেই সব সম্ভব, আর তাদেরই তা করাতে হবে। এইসব কথা বলতে বলতে ওই নেতা সঞ্জীবের হাতে একটি ব্যাগ দেয়। সঞ্জীব তখন হতভম্ব হয়ে দেখে ব্যাগের ভেতরে 2টি পিস্তল রয়েছে। ওই নেতা বলেই চলে ভালো কাজ করতে গেলে অনেক শত্রু আসবে সামনে। শত্রুর হাত থেকে বাঁচার জন্য তাদের এই পিস্তল দেয়া হয়েছে। এভাবে করেই তাদের এই অন্ধকার পথে আসা। তো কিছুদিনের মধ্যেই সঞ্জীব আর ইমরানের ভালো কাজের রিহার্সেল শুরু হয়, অর্থাৎ তাদেরকে বন্দুক চালানো শেখানো হয়। এর মধ্যে সঞ্জীবের বাবার কারখানাও বন্ধ হয়ে যায়। সঞ্জীবের মা চোখে মুখে অন্ধকার দেখতে পায় আর সে ছেলেকে জিজ্ঞেস করে এবার কি হবে। তবে সঞ্জীব এসবে পাত্তা দিতে চায় না, কারণ সে তো অনেক বড় ভালো কাজ করতে যাচ্ছে আর অনেক টাকাও কামাতে যাচ্ছে। কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে সবাই চুপ থাকলেও কথা বলতো একজন মানুষ। সে হলো সাইরিল, অর্থাৎ চালুর বাবা। সঞ্জীবের বাবা সাইরিলকে ভীষণ মানত। তারা সারাক্ষণই সংঘর্ষ সংগ্রাম করে যেত কারখানাগুলো বাঁচাতে। কারখানাগুলো সরে গিয়ে যেন বড় বড় বিল্ডিং না ওঠে, শ্রমিকরা যেন তাদের সম্মানের সাথে বাঁচতে পারে, কোনো শ্রমিককে যেন আত্মহনন করতে না হয়, সেটা নিয়ে চালুর বাবা আর সঞ্জীবের বাবা সব সময় মিটিং মিছিল করত। সঞ্জীবের এসব কিছুই পছন্দ ছিল না, কারণ এসব কিছু তাদের বসেরও পছন্দ ছিল না। সে তার বাবাকে এসব জায়গায় যেতে নিষেধ করত। সঞ্জীবের মতে সে অনেক টাকা কামাই করছে, আর তার কামাইয়ের কারণে বাড়িতে এখন মাটির চুলা নয়, গ্যাসের চুলায় রান্না হয়, সবাই টিভি দেখতে পারে। এর পরেও কেন সঞ্জীবের বাবাকে এসব মিটিং মিছিল করতে হবে? তবে সঞ্জীবের বাবা জানতো ছেলে কোন পথে কামাই করে আনছে, তাই সে এসব পছন্দ করত না। সঞ্জীবের বাবা সাইরিলের মতবাদে বিশ্বাসী ছিল, কিন্তু সাইরিলের মতো লোক বেশি দিন বাঁচতে পারল না। গল্পের খুব শুরুতে আমরা যেই মানুষকে খুন হয়ে যেতে দেখেছি সে আর কেউ নয়, সাইরিল। সাইরিল মারা যাওয়ার পর হতাশায় সঞ্জীবের বাবাও নিজের জীবন দিয়ে দেয়। তার বাবা মরার আগে তার জন্য একটা চিঠি লিখে রেখে যায়। চিঠি পড়ে সঞ্জীবের হঠাৎই মনে হয় সে যা করছে খুবই ভুল করছে। সে তখন ওই খারাপ পথ থেকে সরার সিদ্ধান্ত নেয়। তবে তার পথ কোনটা ছিল, কোন পথে তার যাওয়া উচিত, এ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এই সময় তাকে বুঝতো শুধুমাত্র তার বন্ধু ইমরান। ইমরান তাকে একদিন জিজ্ঞেস করে সে আসলে কি করতে চায় এসব ছেড়ে দিয়ে। সঞ্জীব তখন তাকে বলে সে চিৎকার করতে চায়, জোরে জোরে বাজনা বাজিয়ে চিৎকার করতে চায়। এটা শুনে ইমরান বলে তাহলে তারা তাই করবে।
আশেপাশে তারা যাই পেত তাই বাজাতে শুরু করত। বস্তির অন্যান্য ছেলেরাও তাদের সাথে যোগ দিতে শুরু করে। ধীরে ধীরে বাজনা বাজানোই তাদের কাজ হয়ে যায়। এতে খুব বেশি একটা ক্ষতি কারো হয় না, তবে যারা আগে তাদের ভয় পেত তারাই এখন তাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে। বাজনার তালে তালে এসব খারাপ ব্যবহার ইমরান আর সঞ্জীবের মোটেও গায়ে লাগে না। তাদের মনে হয় এই বাজনার তালে তালে বুঝি তাদের গায়ের চামড়া শক্ত হয়ে যাচ্ছে আর মনটা নরম হয়ে যাচ্ছে। এভাবেই তাদের দিন চলছিল। একদিন তারা রাস্তায় ট্যালেন্ট অফ ইন্ডিয়ার বিশাল বিলবোর্ড দেখতে পায়, আর সেখানে দেয়া নাম্বারে কল করে তারা ট্যালেন্ট অফ ইন্ডিয়ায় চলে যায়। ট্যালেন্ট অফ ইন্ডিয়ায় তারা প্রচুর খ্যাতি পায়, ফাইনাল অবধি যায়, কিন্তু এরপরই চলে আসে পলিটিক্স। ট্যালেন্ট অফ ইন্ডিয়ায় তাদের দিয়ে দুবার শুটিং করানো হয়, একবার তাদের জেতানো হয়, একবার তাদের হারানো হয়। এরপর তাদের বলা হয় তাদের প্রোগ্রামের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারা যত শো করবে সেই শোর টাকাগুলো ট্যালেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজারদের দিতে হবে। এতে করে সঞ্জীবের দল রাজি হয় না, তাই তাদেরকে হারিয়ে দেওয়ার এপিসোডটাই চালানো হয়। তবে এরপরও তারা বেশ খ্যাতিই পায়, অনেকগুলো শো তারা পায়, কিন্তু তাদের সেই শোর টাকাগুলো মেরে দেওয়া হয়। তার দলের ছেলেরা ধীরে ধীরে তাকে আর বিশ্বাস করে না। তাদের ধারণা হয় টাকাগুলো হয়তো সঞ্জীবই নিয়ে যাচ্ছে। আশেপাশের মানুষ তাদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করে। ইমরান পর্যন্ত এসব বিশ্বাস করে ফেলে। যেহেতু তারা সবাই গরিব পরিবারের ছেলে, টাকাটা তাদের কাছে অনেক বড় ব্যাপার, আর টাকার অভাব তাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়। ইমরান বারবার বলতে থাকে সে যেন সব টাকা ফিরিয়ে দেয়। এর মধ্যেই আবার ওই এলাকার বড় রাজনৈতিক নেতার সাথে ইমরানের বড় ভাই আসলামের ঝামেলা বেঁধে যায়। ওই নেতার ছেলেরা একবার মদ খাইয়ে আসলামকে রেল লাইনে শুইয়ে দেয়, কিন্তু ভাগ্য ভালো ট্রেন আসার আগেই জ্ঞান ফিরে আসে আসলামের, তাই সে সরে যেতে পারে। তবে পুরোপুরি ভাগ্য ভালো নয়, কারণ সে পুরোপুরি সরতে পারেনি, তার পা কাটা পড়ে যায়। এরপর থেকে ইমরানদের পরিবারে বেশ সমস্যা সৃষ্টি হয়। সঞ্জীবের গানের দলও ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে, তাদের শোর সংখ্যা কমতে থাকে, টাকার পরিমাণ কমতে থাকে। ইমরান প্রায় সঞ্জীবের কাছ থেকে টাকা ধার চাইতে থাকে। ওদিকে আসলাম সুযোগ পেলেই আত্মহনন করার চেষ্টা করত। সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। পাড়ার মানুষজন ইমরানকে কাপুরুষ বলে ডাকতে শুরু করে। ইমরান আর সহ্য করতে না পেরে একদিন দা নিয়ে বেরিয়ে যায়, আর ওই নেতার বাড়িতে ঢুকে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলে, যার জন্য আসলামের এই অবস্থা। এই ঘটনার পর ইমরানের অবস্থা পরিবর্তন হয়ে যায়। নতুন নেতারা সবাই গুন্ডা ইমরানকে হাত করতে চায়। ধীরে ধীরে সঞ্জীবের গানের দলের ছেলেরা বুঝতে পারে সঞ্জীবের সাথে থেকে বেশি টাকা কামানো যাবে না, বরং ইমরানের সাথে থাকলেই লাভ। তারাও ইমরানের সাথে গিয়ে যোগ দেয়। একসময় ইমরান এই এলাকার অধিপতি হয়ে যায়। এই সব কিছু শুনে জয়ী তো বিস্মিত হয়ে পড়ে। সে জিজ্ঞেস করে, বাপি আর ইমরান একই দলের? সঞ্জীব বলে, না, তারা দুজন ভিন্ন ভিন্ন দলের। জয়ী আবারও জিজ্ঞেস করে, নতুন যে ছেলে মেয়েগুলো তার দলে আছে তাদের কি হবে? সঞ্জীব বলে, এদের সবার জীবন সুতোয় ঝুলছে। এই ঝুলতে ঝুলতে যে কোনো সময় সঞ্জীবের দিকেও পড়তে পারে, আবার ইমরানের দিকেও পড়তে পারে। আমরা তখন সঞ্জীবের দলের ছেলেদের দেখতে পাই, যাদের সুতো ঝুলতে ঝুলতে এখন বাপির দিকে। বাপি তার বসের কথা মতো তাদের জন্য অনেক কাপড় চোপড় আর মদ নিয়ে এসেছে। বাপি তাদের বোঝায় বাপির সাথে থাকলে তাদের কতটা লাভ হবে। চালু আর পরি যদিও তাদের সাথে যোগ দেয় না, কারণ তারা তো আছে অন্য এক অ্যাডভেঞ্চার করতে। পরির শখ মেটাতে চালু রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পরীকে জোনাডো অ্যাপার্টমেন্ট হাউসে নিয়ে আসে, আর চালুকে পাহারায় রেখে পরি সুইমিং পুলে নেমে পড়ে। তো এদিকে সঞ্জীবের কাছ থেকে ফেরার পর জয়ী তার বাবাকে ফোন দেয়। এতদিন পর মেয়েকে কল করতে দেখে জয়ীর বাবা বেশ অবাক হয়। জয়ী তখন তার বাবাকে বলে ডিজে নবর ফোন নাম্বারটা তাকে পাঠাতে, তার কিছু কাজ আছে। জয়ীর বাবা বলে, জয়ী তো বলেছিল সে কোনো কাজ করতে চায় না। জয়ী তখন বলে সে তার মন পরিবর্তন করেছে। তো বাবার সাথে কথা বলে সে লিফট থেকে নামতেই দেখতে পায় চালু আর পরীকে। অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড আর ম্যানেজার তাদেরকে ভীষণ গালমন্দ করছে। তারা দুজন ধরা পড়ে গেছে। তো সিকিউরিটি গার্ড এখানে পুলিশ আনার কথাও বলে। তখনই জয়ী এসে বলে এই দুজন এমন কিছু করেনি যে পুলিশে খবর দিতে হবে। সিকিউরিটি গার্ড বলে এরা আজ লুকিয়ে লুকিয়ে সুইমিং পুলে গোসল করেছে, কাল তো ঘরে ঢুকে চুরিও করবে। জয়ী তখন গ্যারান্টি দিয়ে বলে এদের সে চেনে, এরা এমনটা কখনোই করবে না। এরপর জয়ী পরীকে তার ঘরে গিয়ে গা মুছতে বলে, কিন্তু পরী সেখান থেকে বেরিয়ে যায়
আর বাইরে গিয়ে সে চালুর সাথে খুব রাগারাগি করে। এরপর আমরা দেখতে পাই ডিজে নব জয়ীর কথা মতো কলকাতা থেকে এখানে চলে এসেছে, আর সে তাদেরকে সে যা যা জানে সবকিছু শেখানোর চেষ্টা করছে। কিন্তু নব তাদের সবার ভুল বারবার ধরতে থাকে। এইসব কিছু সঞ্জীবের একেবারেই ভালো লাগে না। এছাড়াও দলের ছেলেরা বেশ অবাধ্য হয়ে গেছে। সঞ্জীব তখন রাগ করে বাইরে চলে যায় আর জয়ীকে বলে তারা আবারও কোনো রিয়েলিটি শোতে যেতে চায় না। এই সবকিছুই যেন জয়ী বন্ধ করে দেয়। জয়ী বলে এটা সাধারণ রিয়েলিটি শো না, এই নব আর তার দল সারা দেশ থেকে র্যাপারদের তুলে এনে তাদের পুরো দেশের সাথে পরিচয় করিয়ে দিবে। সঞ্জীব বলে যাই হোক না কেন সে এসব কিছুই চায় না। জয়ী তখন বলে ছেলেরা এত বড় সুযোগ পাচ্ছে, তাদের উচিত এই সুযোগ কাজে লাগানোর। সঞ্জীব বলে তারা বড় লোকেরা কিছুদিন পর পর এসে এসে এই বাচ্চাদের নিয়ে একটা একটা এক্সপেরিমেন্ট করবে, আবার চলে যাবে, কিন্তু এমনটা তো সে হতে দিবে না। জয়ী বলে সেও এখানকার মানুষ, সে তাদের প্রতিবেশী, সেই এলাকাতেই থাকে, তাই সে এদের ছেড়ে কখনোই যাবে না। সঞ্জীব তাও তাকে এসব বন্ধ করে দিতে বলে। জয়ী বলে এখন এসব বন্ধ করা সম্ভব না, ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, তারা 1 সপ্তাহের বেশি এর পেছনে সময় ব্যয় করেছে। সঞ্জীব বলে সে 1 সপ্তাহের জন্য তার 10 বছরের মিউজিক পরিবর্তন করে দিতে পারে না। জয়ী তখন বলে তাদের মিউজিক হয়তো আসলেই সেরা, কিন্তু 10 বছরে তাদের মিউজিকের কোনো পরিবর্তন হয়নি, আর এই 10 বছরে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি পরিবর্তন হয়ে গেছে। তাই তারা যদি এখনই নিজেদেরকে নতুন করে আবিষ্কার না করে তাহলে তাদের সারা জীবন এই পাড়ার ফাংশনেই আটকে থাকতে হবে, বড় কিছু করতে পারবে না তারা। সঞ্জীব বলে তারা এই পাড়ার ফাংশন নিয়েই খুশি আছে, তারা জয়ীদের মতো বাড়ি গাড়ি করার জন্য গান করে না। এবার জয়ী আসলেই ক্ষেপে যায় আর বলে সে অনেক সহ্য করেছে, আর করবে না। জয়ী কি জন্য গান করে তা সে জানেই না, আর তা নিয়ে যেন সে কখনো আর কথা না বলে। এই বলে সে নবকে নিয়ে ব্যাকআপ ঘোষণা করে সেখান থেকে চলে যায়। পিছন থেকে তখন চালু বেরিয়ে আসে আর খুব আস্তে করে সঞ্জীবকে বলে সে বুড়ো হয়ে যাচ্ছে। তো সেদিন সন্ধ্যাবেলা চালু যায় একটা ইন্টারনেট ক্যাফেতে, যেখানে সবাই ইন্টারনেটে তাদের আপলোড দেওয়া ওই ভিডিও দেখছিল। এই ভিডিওটা অনেক ভিউ পেয়েছে। সবাই তখন চালুকে বলে তাকে এই ভিডিওটিতে বেশ লাগছে। তো প্রশংসার আশা নিয়ে সে ক্যাফেতেই বসে গেম খেলতে থাকা পরীর দিকে তাকায়, তবে পরী তাকে কিছুই বলে না, বরং যেন কিছুটা রেগে গিয়ে উঠেই চলে যায়। এদিকে সঞ্জীব সারাদিন এত কিছুর পর একা একা বসেছিল আর পুরনো কথাই ভাবছিল। তার আর ইমরানের গড়া সেই গানের দল থেকে ধীরে ধীরে সবাই ইমরানের গুন্ডার দলে যোগ দেয়। একসময় দল খালি হয়ে যায়, সে একাই রয়ে যায়। বস্তির খুব ছোট ছোট বাচ্চাগুলো প্রতিদিন বাজনা শুনতে আসতো তার কাছে। তো তারা এভাবে বাজনা শুনতে এসে একদিন দেখে সঞ্জীব ছাড়া আর কেউ নেই। বাচ্চাগুলো জিজ্ঞেস করে আজ বাজনা হবে না? সঞ্জীব বলে যদি বাচ্চাগুলো বাজায় তবেই বাজনা হবে। বাচ্চাগুলোর মধ্যে একজন ছিল তার পরিচিত সাইরিল কাকার ছেলে, সেই চালু। তো তখন থেকেই এই ছোট ছোট বাচ্চারা সঞ্জীবের সাথে বাজনা বাজায়। এরপর সে আবারও নতুন করে দল করার সাহস করে। তো সঞ্জীব আজকে বসে বসে এসবই ভাবছিল, তখনই সেখানে চালু আসে আর তার দিকে একটি হেডসেট এগিয়ে দিয়ে তা কানে লাগাতে বলে। যেই ভিডিও জয়ীরা আপলোড দিয়েছে তা সে সঞ্জীবকে শোনায়। একই ভিডিওর কথা নব জয়ীকে বলে যে গানটির 50,000 ভিউ হয়েছে, অসংখ্য মানুষ এখানে ভালো ভালো কমেন্ট করছে। একটি নতুন ইউটিউব চ্যানেলের জন্য, নতুন দলের গানের জন্য এটা অনেক বড় ব্যাপার। নব জিজ্ঞেস করে জয়ী সঞ্জীবকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করিয়েছে কিনা। জয়ী বলে না, সে কন্ট্রাক্টের কাগজপত্র সঞ্জীবকে দিয়েছে, কিন্তু সঞ্জীব বলেছে সে আগে ভিডিও দেখবে তারপর সাইন করবে। এসব শুনে নব বলে এই কাজটা জয়ী ভুল করেছে, এরকম লোকজনের কোনো বিশ্বাস নেই। এখন জয়ী কি করবে? জয়ী বলে সে এখন আর কিছুই করবে না, তার আরেকটি ব্যর্থতা সেলিব্রেট করবে। নব বলে তার হতাশ হওয়ার কিছু নেই, তার বয়স অনেক কম এবং হাতে অনেক সময়। তো তারা কথা বলছিল, সেই সময় তার বাড়িতে চলে আসে এক অপ্রত্যাশিত অতিথি। সেটা আর কেউ নয়, সঞ্জীব। সঞ্জীব তখন বলে সে জয়ীর সম্পর্কে কিছুটা খোঁজ খবর করেছে আর তাই সে এখানে এসেছে। জয়ী তখন বলে সে খোঁজ খবর করে কি পেয়েছে তা জয়ী জানে। জয়ী একটি সিনেমায় গান করেছে আর তার খারাপ গানের জন্য ওই পুরো সিনেমাটাই ফ্লপ হয়েছে। সঞ্জীব নিশ্চয়ই এটাও পড়েছে যে তার কোনো প্রতিভা নেই, সে তার বাবার কন্ট্রাক্ট ইউজ করে এত গান গাইতে পারে। সঞ্জীব বলে এসব কিছু
জানাটা বড় কোনো ব্যাপার নয়, তবে সে নতুন কিছু জেনেছে, আর তা হলো যে জয়ী মিউজিক অনেক বেশি পছন্দ করে। ছোটবেলা থেকেই মিউজিক শিখে আসছে, বিদেশে গিয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করেছে, আর ব্রাজিলের গরিব বাচ্চাদের নিয়েও কাজ করেছে। শেষ পর্যন্ত মুম্বাইতে সিনেমায় ফেল করে কলকাতা পালিয়ে চলে এসেছে। জয়ী তো তার এইসব কথা শুনে হেসেই ফেলে। তার সম্পর্কে এত বড় সত্য এভাবে করে এর আগে কেউ কখনো বলেনি। তো জয়ী জিজ্ঞেস করে সঞ্জীব আর কি কি জেনেছে তার সম্পর্কে। সঞ্জীব বলে সে জেনেছে যে জয়ী জীবনে যা হতে চেয়েছে মুম্বাইতে সেটা হতে পারেনি, তাই কলকাতায় এসে তাদের পেয়ে জয়ী বুঝতে পেরেছে সে আসলে জীবনে কি চায়, আর সে তা সবাইকে দেখিয়ে দিতে চেয়েছে। জয়ী সঞ্জীবকে বলে সঞ্জীব কি জীবনে কখনো ফেল করেনি। সঞ্জীব বলে হ্যাঁ, সেও ফেল করেছে আর আবারও চেষ্টা করেছে। জয়ী তখন বলে বাচ্চাগুলো আবারও চেষ্টা করতে চায়, জীবনে কোনো একটি জায়গায় যেতে চায় তারা, কিন্তু সঞ্জীব এখন তাতে বাদ সাধছে। সঞ্জীব ভিতুর মতো সরে যাচ্ছে। জয়ী তখন বেশ চেঁচামেচি করছিল। নব তখন জয়ীকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে জয়ী তো তার ক্ষোভ ছাড়তেই থাকে। তার কথা শেষ হলে সঞ্জীব তাকে একটি খাম এগিয়ে দেয় আর বলে সে কন্ট্রাক্ট পেপারে সই করে দিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি জয়ী আর সঞ্জীব তাদের দলবল নিয়ে কলকাতা মেইন টাউনে যাচ্ছে একটি র্যাপার রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্য। বাসে যেতে যেতে জয়ী তাদের বুঝিয়ে দেয় কিভাবে করে তাদের পারফর্ম করতে হবে আর জাজরা কি কি দেখবে। সঞ্জীব তখন জয়ীকে চিন্তা করতে বারণ করে, কারণ বাচ্চারা স্টেজে উঠেই বাঘের বাচ্চা হয়ে যাবে। সঞ্জীব অ্যান্ড টিম সত্যিই দেখা যায় বাঘের বাচ্চার মতো পারফর্ম করে। চালু, সঞ্জীব আর নবর কম্বিনেশনে বাকি সবার বাজনা মিলে অসাধারণ এক পারফরমেন্স তারা দেয়। এরপর আসে রেজাল্ট দেওয়ার পালা। তো এখানে 3টা দলের ফাইনালে ওঠার পালা। একে একে সব দলের নাম বলা হয়, কিন্তু সঞ্জীব অ্যান্ড টিমের নাম বলা হয় না। দেখা যায় 3 নম্বরে অন্য দলকে নেওয়া হয়েছে, তাদের নাম ঘোষণাই করা হয়নি, তাই তারা সবাই ভীষণই মন খারাপ করে ফেলে। তখনই শুনতে পাওয়া যায় 3টি নয় বরং 4টি দল ফাইনালে যাচ্ছে, আর শেষ ফাইনালিস্ট হলো কলকাতা থেকে সজীব অ্যান্ড টিম। এইটা শুনে তো তারা সবাই আনন্দে ফেটে পড়ে। শেষ পর্যন্ত তাহলে তারা সফল হলো। সবাই খুব আনন্দ ফুর্তি করতে করতে বাড়ি ফিরে যায়। বাপির কাছে তাদের বস ফোন করে আর জিজ্ঞেস করে সঞ্জীবের গানের দল ভাঙার কোনো ব্যবস্থা হলো কিনা। বাপি তখন বলে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে মদ খাইয়ে তাদের দলে আনার চেষ্টা করছে। অল্প কিছুদিনের মধ্যেই এই দল ভেঙে যাবে। তো বস তাকে তখন একটি ভিডিও পাঠায় আর গালি দিয়ে বলে এই ভিডিওটা 3-4 দিন আগে আপলোড করা হয়েছে, এর মধ্যেই প্রায় 15,000 শেয়ার আর লক্ষ লক্ষ ভিউ চলে এসেছে, আর এই দল কিনা বাপির মতে ভাঙতে চলেছে। বাপি তখন বলে এই সবকিছু তো তার ধারণায়ও ছিল না। বাপি এবার সত্যি সত্যি কাজে নামে। তো চালু স্কুলে যাওয়ার সময় তাকে সে কিডন্যাপ করে নেয় আর ভীষণ মারধর করে। বাপি তখন চালুকে বলে যে সঞ্জীবের পা তারা চাটে সেই সঞ্জীব একসময় এই এলাকার গুন্ডা ছিল, এখন সে ভালো মানুষ সেজেছে। বাপি সঞ্জীব আর চালুর মাকে নিয়েও অনেক নোংরা নোংরা কথা বলে আর চালুকে ভীষণ মেরে সেখানেই ফেলে চলে যায়। রাতের বেলা তাকে খুঁজে পায় সঞ্জীবের পুরনো বন্ধু আর নতুন শত্রু ইমরান। ইমরান চালুকে তার সাথে নিয়ে যায়। ওদিকে চালুকে খুঁজে না পেয়ে সবাই তো অস্থির হয়ে পড়ে। জয়ী বলে হয়তো এত ভয় পাওয়ার কিছু নেই, সে হয়তো বন্ধুদের সাথে সিনেমা দেখে ফিরে আসবে। সঞ্জীব বলে এখানে যদি বাচ্চারা আসতে দেরি করে, বাবা মা ধরে নেয় হয়তো সে খুন হয়েছে, না হয় পুলিশের কাছে ধরা পড়েছে। একটি ছেলে তখন বলে তারা বাপির কাছে গিয়ে খোঁজ নিবে কি। এ কথা শুনেই তো সঞ্জীব রেগে যায় আর বলে সে খুব ভালো মতো জানে বাপির কাছে গিয়ে কে কে মদ খায়। এ কথা শুনে চালুর বন্ধুরা মাথা নিচু করে ফেলে। ওদিকে চালু ইমরানকে নিয়ে যায় আর বোঝায় বাপি খুব খারাপ লোক। বাপির কথা শুনে তার সঞ্জীবের উপর সন্দেহ করা মোটেও উচিত হবে না। ইমরান তাকে বুঝিয়ে সুঝিয়ে তার দলের একটি ছেলেকে বলে চালুকে বাড়ি রেখে আসতে। তখন অন্যরা ইমরানকে বলতে থাকে লেবারদের ওই জায়গাটিতে 1000 কোটি টাকার প্রজেক্ট হবে। ইমরান বলে সেখানে যত টাকারই প্রজেক্ট হোক না কেন, সেখানে এখন সঞ্জীব মণ্ডল আর তার দল প্র্যাকটিস করবে, এর বাইরে কিছুই হবে না। কেউ বেশি কিছু করতে গেলে সে কিন্তু তাদের ছাড়বে না। তো তার এসব কথা শুনে বাকিরা তো অবাক হয়ে যায়। তো এরপর চালু ভালো মতোই বাড়ি ফিরে আসে। সঞ্জীব তো তাকে দেখে অবাক হয়ে যায় আর বারবার জিজ্ঞেস করতে থাকে সে কিভাবে ব্যথা পেল, কিন্তু চালু তো কোনো কথার জবাবই দেয় না। যেই তাকে জিজ্ঞেস করুক না কেন তার কি হয়েছে, সে শুধু চুপ করেই থাকে। একসময় জয়ী যায় সঞ্জীবের বাড়িতে আর বলে সে নিজেও অনেক চেষ্টা করেছে, কিন্তু চালু কারো সাথেই কথা বলতে চাইছে না। সে শুধু তার মাকে দিয়ে খবর পাঠিয়েছে সে আর পারফরমেন্স করবে না। জয়ী তখন সঞ্জীবকে বলে সে বুঝতে পারছে না কি হয়েছে, তার জন্য কি কিছু হয়েছে, কারণ সে যেখানেই হাত দিচ্ছে সেখানেই সমস্যা হচ্ছে, এখানেও তার নিজেকেই রেসপন্সিবল বলে মনে হচ্ছে। সঞ্জীব তখন বলে এখানে জয়ীর কোনো দোষ নেই, জয়ী তো তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
তবে সঞ্জীবদের সবার অতীত এমন, সেই অতীত ভুলে তারা সেই সাহায্যের হাতটুকুও ধরতে পারছে না। তো তাদের কথাবার্তার মাঝখানেই হঠাৎ করে সেখানে তার কাছে একটি ফোন আসে। ফোন রিসিভ করেই সে বেশ চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরই সঞ্জীব বেরিয়ে যায় আর সরাসরি চলে যায় বাপির কাছে। সঞ্জীব খবর পেয়েছে সবকিছু বাপি করেছে। তখন সে গিয়ে বলে বাপি তার ফাংশনে বোমা মারছে, তার বাচ্চাদের তুলে নিয়ে মারধর করছে। এই সবকিছু নিশ্চয়ই সে করছে, কারণ তার সঞ্জীবের উপর বদলা নিতে হবে। সঞ্জীব তার সামনেই আছে, বাপি যা খুশি করতে পারে, তাও যেন সে বাচ্চাদের সাথে কিচ্ছু না করে। বাপি তখন খুব নিষ্পাপ ভঙ্গি করে বলতে থাকে সে সব কি বলছে, বাপি তো কিছুই বুঝতে পারছে না। সে বলতে থাকে সঞ্জীব তো বাপির ছেলেবেলার বন্ধু, বাপি কেন সঞ্জীবকে মারবে? সঞ্জীবের এসব নাটক বাপি পাত্তাই দেয় না। তাই সে বলতে থাকে সে তো এখন সামনে এসেছে, তাই বাপি যেন তাকে মেরে সবকিছু শেষ করে। বাপি তখন বলে এসব কিছু না বলে ফ্যাক্টরির জায়গাটা ছেড়ে দিলেই তো সঞ্জীব পারে, অন্য জায়গায় গিয়ে সঞ্জীব তার বাজনা বাজাক আর বাপি তার নিজের কাজ করবে। সঞ্জীব তখন একটা পিস্তল বের করে আর বাপির হাতে দেয়। এরপর তাকে বলে টার্গেটগুলোর দিকে গুলি ছুটতে। বাপি তো তখন বেশ ভয় পেয়ে যায়। সঞ্জীব তখন তার হাত থেকে পিস্তল নেয় আর একদম টার্গেট বরাবর শুট করে। এটা করে সে এটাই বুঝিয়ে দেয় যে চাইলে সে এখনো অনেক কিছু করতে পারে। তাই সে বাপিকে সাবধানে থাকতে বলে চলে যায় চালুর কাছে। সঞ্জীব তখন চালুর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সে প্র্যাকটিসে না গেলে অন্তত কথা বলুক, কি হয়েছে সেটা বলুক। কিন্তু চালু তার সাথে কথা বলে না, বরং সঞ্জীবের হাতটা তার কাঁধ থেকে নামিয়ে সরে পড়ে। সঞ্জীব তখন আর কিছুই বলে না। রাতের বেলা দলের অন্যদের নিয়ে জয়ী চলে যায় পরীর কাছে। সে পরীকে বলে ফাইনালের জন্য আর 2 দিন আছে, রিহার্সেল বন্ধ হয়ে আছে, চালু আসছে না। পরী তো চালুর খুব ভালো বন্ধু, তাই সে যেন চালুকে একটু বোঝায়। পরী তখন বলে চালু তার কোনো বন্ধু না, পরী জয়ীর সাথেও বেশ খারাপ ব্যবহার করে। জয়ী তো বুঝে উঠতে পারে না পরী কেন এমন করছে। সে তখন বাকিদের বলে সঞ্জীব যে কিভাবে তাদের সামলায় সে বুঝতে পারছে না, সে তো 2 দিনেই পাগল হয়ে যাচ্ছে। জয়ীর মাথা আসলে খারাপ হয়ে যায়। সে ফাইনালে কি করবে আর কিভাবে মুখ দেখাবে কিছুই বুঝে উঠতে পারে না। তো অন্য একটি ছেলেকে দিয়ে র‍্যাপ করানোর চেষ্টা করা হয়, কিন্তু ছেলেটি কিছুতেই পেরে ওঠে না। জয়ীর মাথায় এবার আকাশ ভেঙে পড়ে। সে সঞ্জীবকে বলে সঞ্জীব কেন কিছু বলছে না, এভাবে চুপ করে আছে কেন? সঞ্জীব তখন বলে তার এখানে বলার কিছুই নেই। জয়ী তখন বলতে থাকে ঠিক আছে, তাহলে তাকেই যা করার করতে হবে। এই বলে জয়ী সরাসরি চলে যায় চালুর বাড়িতে। এরপর সে চালুর লেখা র‍্যাপগুলো চালুকে দেখায় আর বলে সে গানগুলো কেন লিখেছে, অন্য কেউ গাওয়ার জন্য কি? যেগুলো লিখেছে সেগুলো তো সব তার মনের কথা, অন্য কেউ সেগুলো কিভাবে গাইবে? জয়ী বলে চলে তাদের মতো ছেলেদের জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, ভয় এসব থাকেই, কিন্তু তাদের প্রত্যেকের জীবনে সঞ্জীব মণ্ডল থাকে না। তবে তার জীবনে আছে, তার একটি সুযোগ আছে যেটি তাকে অবশ্যই কাজে লাগাতে হবে, না হলে তাকে সারা জীবন তার কষ্টগুলো বুকেই চেপে রেখে দিতে হবে। এটুকু বলেই জয়ী সেখান থেকে চলে যায়। এদিকে বাপিকে তার বস তাড়া দেয় আর সে নতুন পরিকল্পনা করতে থাকে। বাপির পরিকল্পনা ইমরানের দল জেনে যায়। তার পরিকল্পনা হলো যখন সঞ্জীব তার দল নিয়ে ফাইনাল প্রোগ্রামে যাবে সেই সুযোগে বাপিরা লেবার কোয়ার্টার দখল করে ফেলবে। ইমরান তখন তার দলের সবাইকে বলে তারা যেন প্রস্তুত থাকে বাপিকে প্রতিহত করার জন্য। লেবার কোয়ার্টার তারা হাতছাড়া হতে দেবে না। এদিকে সঞ্জীব আর জয়ী সবাইকে নিয়ে চলে যায় ফাইনাল প্রোগ্রামে। এখানে শুধু চালু নেই। চালু না থাকায় কি হবে তা ভেবে সঞ্জীবের খুব টেনশন হতে থাকে। সে জয়ীর থেকে সিগারেট খুঁজে বাইরে এসে দাঁড়ায় সিগারেট খাওয়ার জন্য, কিন্তু তখনই তাকে একজন বলে ওঠে সে আবারও সিগারেট কেন খাচ্ছে, সে তো বলেছিল সে সিগারেট খাবে না। সঞ্জীব তখন তাকিয়ে দেখে চালু চলে এসেছে। এটা দেখে সে তো খুবই খুশি হয়ে যায়। চালু তখন সঞ্জীবকে জিজ্ঞেস করে সঞ্জীব কি তার বাবাকে মেরেছে? সঞ্জীব তখন তাকে বলে তার কি মনে হয়? চালু বলে সে জানে সঞ্জীব মারেনি, কিন্তু সঞ্জীব তো তার দলে ছিল যে তার বাবাকে মেরেছে। সঞ্জীব তো তাকে সবকিছু বলতো, তাহলে এই কথাগুলো তাকে বলেনি কেন? সঞ্জীব বলে সে আগে অনেক ভুল করেছে, এখন সে ওই ভুলগুলো শোধরানোর চেষ্টা করছে। চালু বলে সে এখনো অনেক ভুল করছে। এই বলেই সে তার হাতে থাকা সিগারেটটি দেখায়। সঞ্জীবের পর তার সিগারেট ফেলে দেয়। এরপর তারা দুজন মিলে ভেতরে যায় আর চালু তার পারফরমেন্স শুরু করে। ওদিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাপির লোকজন চলে আসে লেবার কোয়ার্টার দখল করতে। ইমরানও তার দলবল নিয়ে তাদের মুখোমুখি দাঁড়ায়। লেবার কোয়ার্টার সে বেহাত হতে দিবে না। ওদিকে চালু তার পারফরমেন্স জারি রাখে। গভীর আবেগ দিয়ে র‍্যাপের ভাষায় তাদের মতো ছেলেদের জীবনের গল্প বলে যায় সে। তো চালুর এত ভালো পারফরমেন্স দেখে জয়ী তো তার উত্তেজনা ধরেই রাখতে পারে না। দর্শক সারিতে একভাবে উল্লাস করতে থাকে সে।
তো হঠাৎই চালু থমকে যায়। প্রচন্ড আবেগে সে থেমে যায় আর মেঝেতেই বসে পড়ে। সঞ্জীব মনে করে হয়তো সে আর পারফর্ম করতে পারবে না, তবে দেখা যায় সে আবারও উঠে দাঁড়ায় আর আবারও নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করতে থাকে। এক সময় তার পারফরমেন্স শেষ হয়, ঘোষণা করা হয় এই প্রোগ্রামের বিজয়ীকে, আর সেই বিজয়ী হলো সঞ্জীব মণ্ডল অ্যান্ড টিম ফিচারিং জয়ী সাহা ও ডিজে নব। সবাই তো এই কথা শুনে উল্লাসে ফেটে পড়ে, সঞ্জীবকে মাথায় তুলে নাচতে থাকে, একে অপরকে জড়িয়ে ধরে তারা ফুর্তিতে মাতে। যাই হোক, তো বাড়ি ফেরার সময় পরি আর চালু পাশাপাশি বসে, আর অনেকদিন পর পরি চালুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। বাড়ির কাছাকাছি আসতেই তারা সেখানে হট্টগোল দেখতে পায়। পুলিশ পুরো জায়গাটা ঘিরে রেখেছে। সঞ্জীব বলে তারা যেন সেখানেই থাকে। এরপর জয়ী সহ সে ভেতরে যায়। ভেতরে গিয়েই দেখতে পায় বেশ কিছু লাশ সেখানে পড়ে আছে, পুরো জায়গাটা রক্তে ভেজা। সেই লাশগুলোর মধ্যে বাপি আর তার দলের লাশও আছে, আর আছে তার ঘনিষ্ঠ বন্ধু ইমরানের লাশ। কিছুক্ষণের জন্য সে থমকে যায়, আর সঞ্জীব বুঝতে পারে ইমরান তার দল ছেড়ে গেলেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে তার বন্ধুত্ব টিকিয়ে রেখেছে। সে তাদের এই কোয়ার্টার দখল হয়ে যেতে দেয়নি। এই সব কিছু ভেবে সে বেশ ইমোশনাল হয়ে যায়। তবে এরপরই সঞ্জীবের দল এই পুরো ঘটনা ভুলে যায় তাদের জয়ের আনন্দে। সবাই একসাথে ড্রিঙ্ক করতে থাকে আর সেলিব্রেট করতে থাকে। এরপর জয়ীর বাবা তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সে কখন মুম্বাই ফিরে যাবে। জয়ী তার বাবাকে বলে সে কিছুদিনের জন্য মুম্বাই যাবে, কিন্তু আবারও ফিরে আসবে কলকাতায়, আর এখানেই থাকবে। এখানেই তার নতুন কাজ শুরু হয়েছে। হঠাৎ করে সেই সময় জয়ীর চোখ পড়ে সঞ্জীবের দিকে। তখন সে তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায় আর তাকে বলতে থাকে সঞ্জীবের তার ছাত্রদের সাথে আজকের দিনটা উদযাপন করা উচিত। জয়ীর কথা না শোনার ভান করে সঞ্জীব বলে তাদের এই এলাকাটা হলো পুরো শহরের ধনীদের জন্য ডাস্টবিন। তারা ভালো ভালো খাবার খেয়ে ময়লাগুলো তাদের এখানে ফেলে যায়। সেই ময়লাগুলো লেগে থাকে তাদের গায়ে। তারা সেই ময়লা চাইলেও ছাড়াতে পারে না। জয়ী বলে তার গায়ে তো কোনো ময়লা নেই, সে পরিষ্কারই আছে। সঞ্জীব তখন বলে তার গায়ে ময়লা ছিল, যা সে সরিয়ে রেখেছে কিন্তু মুছে ফেলতে পারেনি। তার গায়ে এখনো দাগ আছে। জয়ী বলে সত্য কথা বললে হয়তো সেই দাগ মুছে যাবে। সঞ্জীব তখন সত্যি কথাটা জয়ীকে বলে, আর সত্যি কথা হলো সাইরিল মুর্মু অর্থাৎ চালুর বাবাকে দুজন মানুষ মারতে গিয়েছিল। তাদের দুজনের একজন ছিল সঞ্জীব মণ্ডল। সঞ্জীবের তার সাইরিল কাকাকে মারতে হাত কাঁপছিল। সাইরিল তখন চিৎকার করে বলে তার সাহস থাকলে সে যেন ট্রিগার টিপে দেয়। পাশে তার সঙ্গীও তাকে গালমন্দ করতে থাকে আর কাপুরুষ বলে। তখনই সে ট্রিগার টেনে দেয় আর মারা যায় সাইরিল। নিজের নেতা তার ছেলের হাতে মারা যাওয়ায় সঞ্জীবের বাবা মনের দুঃখে আত্মহনন করে, আর এটাই নির্মম সত্যি। এই সত্যিটা জানার পর জয়ী তো হতভম্ব হয়ে যায়, কিন্তু সঞ্জীবের সত্যি এবার হালকা লাগে। সে তার ভুল বুঝতে পেরেছিল, আর অনুশোচনার কারণেই সে চালুকে এত বেশি ভালোবাসে আর আগলে রাখে। যাই হোক, তো এরপর সে তার ছাত্রদের কাছে যায় তাদের জয় উদযাপন করতে। যেই ছাত্রদের জীবন সুন্দর করতে সে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমাদের বলা হয় সঞ্জীব মণ্ডলের ঘটনা সত্যি ঘটনা থেকেই অনুপ্রাণিত। সঞ্জীব মণ্ডল নামের একজন সত্যি সত্যি এমন সহিংস অঞ্চলের গরিব বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছে, তাদের প্রতিনিয়ত গান শেখাচ্ছে। তো এরই মাধ্যমে সঞ্জীব মণ্ডলের এই গল্পটাও এখানেই শেষ হয়। যাই হোক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।